আজকে যদি আপনার মাসিক খরচ 25,000 টাকা হয়, তাহলে আজকে থেকে মাত্র 25 বছর পরে আপনার এই খরচ কিন্তু হয়ে যাবে 1,71,000 টাকা। সুতরাং বুঝতেই পারছেন, দিন বদলাচ্ছে এবং সেই প্রয়োজনে টাকার দামও কিন্তু বদলাচ্ছে। মূল্যবৃদ্ধির সূচক অনুসারে যদি আমি 8% ধরি, সেই ক্ষেত্রে 1,71,000 টাকা আজকে থেকে 25 বছর পরে আপনার প্রত্যেক মাসে খরচ হবে এবং তার মানে আপনাকে বছরে প্রায় 20 লক্ষ টাকার উপরে উপার্জন করতে হবে, কিন্তু তখন আপনি অলরেডি রিটায়ার্ড। ওয়েলকাম টু টেক বিদ্যালয়। টেক বিদ্যালয়কে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টেক বিদ্যালয়ের এই সিরিজে আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে। আমাদের রিটায়ারমেন্টের জন্য এবং আমাদের ছোট বড় সমস্ত লক্ষ্য পূরণের জন্য আমরা কোথায়, কোন সময়ে এবং কিভাবে নিবেশ করব সেই সম্পর্কিত সমস্ত আলোচনা হবে এই টেক বিদ্যালয়ের ভিডিওতে। চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করে নিই একটি ওভারঅল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে, একটি ওয়েলদি ফিউচারের জন্য এবং রিটায়ারমেন্টের জন্য। এই দুটো ক্ষেত্রেই আমাদেরকে ভাবতে হবে। একটি জিনিস সবচেয়ে বড় অসুবিধার জায়গা তৈরি করে, সেটি হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের সঙ্গে আমরা ইনভেস্টকে অ্যাড করে ফেলি, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং ইনভেস্ট দুটো কিন্তু আলাদা। কারণ আপনি ইনভেস্ট করছেন আপনার লক্ষ্য পূরণ হওয়ার জন্য, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে আপনার রিটায়ারমেন্টের পরে আপনি কত টাকা পেলেন এবং সেই টাকার মাধ্যমে আপনার জীবনযাপনের ওপরে। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রোটেকশন। আমরা ভুলে যাই প্রোটেকশনের ব্যাপারে। তাহলে চলুন প্রথম থেকে যদি আমরা এই ব্যাপারটা আলোচনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে। আপনার প্রথম প্রশ্নই আসবে যে আমি আমার সঞ্চয়ের কত টাকা সেভিং করব এবং কত টাকা আমি আমার প্রয়োজনে খরচ করব। কারণ অনেকের দেখা যাচ্ছে যে তার ইনকামের 90%ই সে খরচ করে ফেলছে, তারপরে সে 10% শুধুমাত্র সে রিটায়ারমেন্টের জন্য সঞ্চিত রাখছে। একটা জিনিস ভেবে দেখুন তো, আমি যে হিসাবটা প্রথমেই বললাম যে 25,000 টাকা এক সময় দাঁড়িয়ে 1,77,000 টাকায় গিয়ে দাঁড়াবে, সেটিকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি। এবং সেই 20 লাখ টাকা যদি আপনি 10 বছরের জন্য সাস্টেন করতে চান সেই একই লাইফস্টাইল, তাহলে সেই ক্ষেত্রে প্রায় 2 কোটি টাকার মতন আপনার টাকা দরকার। এবং রিটায়ারমেন্টের সময় কি আপনার হাতে এতগুলো টাকা থাকবে? এবং সেই টাকাটি আপনি কিভাবে সঞ্চয় করে সেই লক্ষ্যে পৌঁছাবেন সেটাও তো আপনাকে ভাবতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনার ইনকামের 50% আপনি আপনার প্রয়োজনে খরচ করুন, বাকি 30% আপনি আপনার চাহিদার পিছনে খরচ করুন। আপনার প্রশ্ন আসতে পারে যে আপনার প্রয়োজন এবং আপনার চাহিদা এই দুটো কোন জায়গায় থাকবে। একটি গাড়ির প্রয়োজন কিন্তু প্রয়োজন আর চাহিদা দুটো জায়গাতেই থাকতে পারে। একটা গাড়ি, আমি জব করতে যাচ্ছি, আমার জব করতে যাওয়ার অনেক ধরনের রাস্তা আছে। আমি বাসেও যেতে পারি, আমি বাইকেও যেতে পারি, আবার আমি 4 চাকা কিনে সেই 4 চাকাতেও যেতে পারি। আমি কোনটা অপ্ট করব তার উপর নির্ভর করবে আপনার প্রয়োজন এবং আপনার চাহিদা থাকতেই পারে। আপনি একটি কার কিনবেন এবং সেটি তার আপনার চাহিদার মধ্যে পড়েছে এবং সেই ব্যাপারে আপনাকে যে কার লোনটি দিতে হবে সেটি কিন্তু আপনার প্রয়োজনের মধ্যে পড়ছে না, সেটি আপনার চাহিদার লিস্টে পড়ছে। তো সেখানে আপনি 30% পয়সা খরচা করুন এবং 20% অ্যাটলিস্ট আপনি সেভিং করুন। আর এর থেকে আরও ভালো উপায়, আপনি ধরেই নিন আপনি স্যালারি পান, আপনার মোট স্যালারির 80%, আপনি 20% আগেই সরিয়ে রাখুন, তারপরে না হয় আপনি প্ল্যানিংটি করুন। এবার আপনার কাছে যে পয়সাটি আসবে বা আপনি যে পয়সাটি উপার্জন করেন সেই পয়সাটি আপনি কোন কোন জায়গায় ভাগ করবেন। প্রথম ভাগ প্রোটেকশন। প্রোটেকশন খুবই দরকার, কারণ প্রোটেকশন ছাড়া যদি আপনি সমস্ত পয়সা আপনি রিটায়ারমেন্ট ফান্ডে দিয়ে দেন বা সমস্ত পয়সা আপনি খরচ করে দেন, সেই ক্ষেত্রে আপনি যদি ফট করে আপনার কোনো জায়গায় পয়সা দরকার হয় তখন কিন্তু আপনি টাকাটিকে প্রডিউস করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। ইমার্জেন্সি ফান্ডে অলওয়েজ আপনার মান্থলি ইনকামের 3 গুণ বা 6 গুণ সেখানে রাখার চেষ্টা করুন অ্যাটলিস্ট। এবং সেই টাকাটি কোথায় রাখবেন? সেই টাকাটি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টেই রাখুন, যাতে দরকারি যে কোনো সময় সেই টাকাটি বের করে নেওয়া যায়। অনেকে এই ক্ষেত্রে লিকুইড মিউচুয়াল ফান্ডও ব্যবহার করেন, সেটিও খারাপ অপশন নয়, তবে আমি প্রেফার করি এই ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টেই টাকাটা রাখা ভালো। এবং দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইন্স্যুরেন্স। আজকে যদি আপনি না থাকেন তাহলে আপনার পরিবারের কি হবে? আপনার পরিবার কি এই একই লাইফস্টাইল মেনটেন করতে পারবে নাকি পারবে না, সেই জিনিসটি আপনাকে ভাবতে হবে। এই ইন্স্যুরেন্স প্রধানত 4টি ভাগে ধরা হয়। প্রথমটি টার্ম ইন্স্যুরেন্স, দ্বিতীয়টি মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স, তৃতীয়টি ডিসেবিলিটি ইন্স্যুরেন্স,
এবং চতুর্থটি মর্টগেজ ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স কি? টার্ম ইন্স্যুরেন্সে আপনাকে নির্দিষ্ট একটি টাকা প্রত্যেক মাসে জমাতে হবে একটি কোম্পানিকে, এবং সেই কোম্পানিকে জমানোর পরে আপনি যদি নির্দিষ্ট টার্মের মধ্যে মারা যান তাহলে আপনার ফ্যামিলি একটি নির্দিষ্ট সাম অ্যাসিওর্ড মানি পেয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি 50 লাখ টাকা, 1 কোটি টাকা থেকে শুরু করে 2 কোটি 10 কোটি পর্যন্ত প্ল্যান করতে পারেন। দ্বিতীয়ত হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম, খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, হেলথ ইন্স্যুরেন্স এবং মেডিক্লেমে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টাল রাইডার বা ক্রিটিক্যাল কেয়ার রাইডার এগুলো কিন্তু অ্যাড করার দরকার নেই। সাধারণ নর্মাল একটি মেডিক্লেম করবেন এবং এই অ্যাক্সিডেন্টাল রাইডার বা ক্রিটিক্যাল কেয়ার রাইডার এই জিনিসগুলোকে আপনি টার্ম ইন্স্যুরেন্সে অ্যাড করে দিতে পারবেন। তৃতীয়ত ডিসেবিলিটি ইন্স্যুরেন্স। যদিও ডিসেবিলিটি ইন্স্যুরেন্সটি খুব একটি ইম্পর্টেন্ট সেগমেন্টের মধ্যে পড়ে না, তবুও আমি 4টি জায়গায় 4টে কবচ আপনাদের কাছে উপস্থাপন করলাম। এবং 4 নম্বর কবচ হচ্ছে মর্টগেজ ইন্স্যুরেন্স। অর্থাৎ আপনি একটি হোম লোন নিয়েছেন এবং হোম লোনের পেমেন্ট করার আগেই আপনার মৃত্যু হয়ে গেল, সেই ক্ষেত্রে সেই মর্টগেজটি কীভাবে সুরক্ষিত থাকবে, আপনি বাকি ইএমআইগুলোকে কীভাবে সুরক্ষিত করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মর্টগেজ ইন্স্যুরেন্স নেওয়া হয়। প্রধানত টার্ম এবং মেডিক্লেম এই দুটি ম্যান্ডেটরি, এবং এই দুটি কিন্তু অবশ্যই আপনি আপনার সেভিংস থেকে, আপনার ইনকাম থেকে অবশ্যই এই দুটি করে রাখবেন। সুতরাং আমরা একটি দিক দেখে নিলাম, সেই একটি দিক হচ্ছে প্রোটেকশনের আন্ডারে ইমার্জেন্সি ফান্ড, এবং দ্বিতীয়ত হচ্ছে ইন্স্যুরেন্স। এবার চলে আসি তৃতীয় জায়গায়। আপনি প্রতিনিয়ত আপনার সমস্ত খরচ করছেন এবং আপনি ট্যাক্স সেভিংসের জন্য কিছু টাকা দিচ্ছেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ট্যাক্স সেভিংসের জন্য ট্যাক্স সেভিংসের নাম করে এজেন্টরা কিন্তু আমাদেরকে এত টাকার ট্যাক্স সেভিংস করিয়ে দেয় যে এত টাকা আমরা ট্যাক্স সেভিংস পাই না। আমাদের ট্যাক্স সেভিংসের ক্যাপই হচ্ছে 1.5 লাখ। সেই ক্ষেত্রে আমরা যদি ইনভেস্টমেন্টটা 2 লাখ 3 লাখ এরকমভাবে করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যাক্স সেভিংস তো পাচ্ছি না। আমরা 1.5 লাখের পরে বাকি টাকাটা তো আমার উইথ ট্যাক্স হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে স্মার্টলি আপনাকে ইনভেস্ট করতে হবে। সুতরাং সমস্ত টাকা ট্যাক্স সেভিংসও না, আবার সমস্ত টাকা আরেক জায়গাতেও না যে আপনার ট্যাক্সটাই সেভিংস না হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্ল্যানটি আপনার কীভাবে করবেন। ট্যাক্স সেভিংস ফান্ড মেনলি আপনার সেভিংসের মধ্যেই পড়ছে, এবং ট্যাক্স সেভিংস এবং ইনভেস্ট আমরা একটি আলাদা সেগমেন্টের মধ্যে রেখেছি, এবং রিটায়ারমেন্ট ফান্ডটি আলাদা জায়গায় রেখেছি। অর্থাৎ রিটায়ারমেন্ট ফান্ডের সঙ্গে এই ট্যাক্স সেভিংস এবং ইনভেস্ট ফান্ডটি কিছুটা ক্ষেত্রে কিন্তু জড়িত, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটাই পার্থক্য রাখে। যেমন রিটায়ারমেন্ট ফান্ড আমাদের ট্যাক্স সেভিংস করে, আমাদের ইনভেস্ট ফান্ডও কিছু ক্ষেত্রে ট্যাক্স সেভিংস করে, কিন্তু অতিরিক্ত ক্ষেত্রে নয়। এবং আপনি যদি মনে করেন আপনার ইনভেস্ট এবং রিটায়ারমেন্ট দুটো এক, এটিও কিন্তু ভুল ধারণা। আপনি ইনভেস্ট করতে গেলে সেখানে কিছু ট্যাক্স সেভিংস ফরম্যাট আছে। সেই ট্যাক্স সেভিংস ফরম্যাটগুলি কি? প্রধানত সেকশন 80C-র আন্ডারে ইপিএফ অথবা জিপিএফ, পিপিএফ, এনপিএস, এনএসসি, এসএসওয়াই সুকন্যা সমৃদ্ধি যোজনা, ইউলিপ, ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, এরকম কিছু জায়গায় আপনি সেকশন 80C-র আন্ডারে টাকা সেভ করতে পারবেন। এছাড়া 18E এডুকেশন লোন, 18D ইন্স্যুরেন্স প্রিমিয়ামস, 18EE এনপিএস অর্থাৎ এখানে 50,000 পর্যন্ত এক্সট্রা করা যায়, সেকশন 24 হোম লোন ইন্টারেস্ট, 80CG ফর রেন্ট, 80TTA ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট এবং টিউশন। আমি সমস্তটাই যেগুলো মোটামুটি সেভিংস আন্ডারে পড়ে যায় সমস্ত কিছু এখানে বলে দিলাম, এবং এই ভিডিওগুলোতে শুধুমাত্র আমরা হেডলাইনগুলো সম্পর্কে আলোচনা করছি। ভেতরের ফিচারগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে সমস্ত আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা করবেন, সেই ব্যাপারেও আমরা পরবর্তী ভিডিওতে কভার করার চেষ্টা করব। ইনভেস্ট ফান্ড নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনভেস্ট ফান্ডে আমরা কি করব? আমাদের অনেকগুলি গোল থাকে। আমরা কিছু গোল 3 বছর 5 বছরের মধ্যে কমপ্লিট করতে চাই, কিছু গোল আমরা 10 বছর পরে, কিছু গোল 5-7 বছর পরেই কমপ্লিট করতে চাই। তা এই ক্ষেত্রে আপনি এই ইনভেস্ট ফান্ডে যাওয়ার আগেও আপনি আগে আপনার রিটায়ারমেন্টটিকে সুরক্ষিত করে নিন। রিটায়ারমেন্টের যে প্ল্যানগুলি আছে তার মধ্যে প্রধান প্ল্যান যেটি, যেহেতু আপনি চাকরি করছেন বা যদি ভবিষ্যতে আপনি চাকরি পান, সেই ক্ষেত্রে আপনার ইপিএফ বা জিপিএফ আপনার রিটায়ারমেন্টের জন্য সত্যিকারের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। পিপিএফ যেটি ট্যাক্স ফ্রি রিটার্ন দেবে এবং একটি নির্দিষ্ট যা পিপিএফ এর লাস্ট কয়েক বছর ধরে যে পার্সেন্টেজ দেওয়া হচ্ছে যথেষ্ট ভালো দিচ্ছে। আপনার এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম, এই সম্পর্কেও আমরা একটি আলাদা ভিডিও করব, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং এই এনপিএস সাবজেক্টটি।
এবং বিভিন্ন ধরনের পেনশন প্ল্যান, যেমন অটল পেনশন যোজনা, এরকম অনেক কিছু কিন্তু প্ল্যান আছে, যে প্ল্যানগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে এক এক করে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। এবং এছাড়া আরও কিছু আফটার রিটায়ারমেন্টও আপনার ইনকাম থাকবে, যদি আপনি সেই ইনকামগুলোকে জেনারেট এখন থেকেই করার চেষ্টা করেন বা সেই গোলটি যদি এখন থেকেই নিয়ে নেন। যেমন আপনার রেন্টাল ইনকাম থাকতে পারে, আপনি যে ঘরটি তৈরি করলেন সেখানে যদি একটি নির্দিষ্ট অংশ, একটি সাইড যদি আপনি রেন্টে দিয়ে দেন, সেখান থেকে আপনার একটি রেন্টাল ইনকাম থাকবে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসটিপি করে রাখেন বা এসডব্লিউপি করে রাখেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু ইনকাম থেকে যাবে। এই ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে এসটিপি এসডব্লিউপি এই জিনিসগুলো কি? সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বলা হয় একে, আর এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্র প্ল্যান বলা হয়। আমরা আলোচনা করব, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই এই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব যে একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কীভাবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারে। শুধু লামসামের ব্যাপারে নয়, সেটি মান্থলিও করা যেতে পারে। আপনার অর্থাৎ রিটায়ারমেন্টের যে পারপাসটি হবে সেটা কিন্তু বাড়তে থাকবে ধীরে ধীরে। এবং এইসব জায়গাগুলি গেল আমাদের রিটায়ারমেন্ট সম্পর্কে। এবার আমরা আলোচনা করব আমাদের ইনভেস্ট সম্পর্কে। আমাদের জীবনে যে ছোট ছোট গোলগুলি থাকে সেই অনুযায়ী আমাদেরকে ইনভেস্ট করতে হয়। ইনভেস্টের টাকাটি কিন্তু আমরা রিটায়ারমেন্টের আগেই খরচ করে ফেলি। হতেই পারে আমাদের আজকে থেকে 10 বছর পরে আপনি আপনার সন্তানের বিয়ের জন্য, আপনার সন্তানের এডুকেশনের জন্য আপনি করতে পারেন, অথবা দেখা গেল তারপরে আপনি একটি প্রপার্টি বাই করবেন। আপনি মনস্থির করে রেখেছেন যে এরপরে আমি 7 বছর পরে আমি একটি ফ্ল্যাট বাই করব, তার জন্য আমাকে এখন থেকে কিছু জমাতে হবে, বা আমি 5 বছর পরেই একটি গাড়ি নেব, বা হতেই পারে যে আমি 3 বছর পরেই একটি গাড়ি নেব। সেই ক্ষেত্রে আপনাকে যেখানে ইনভেস্ট করতে হবে সেখান থেকে কিন্তু রিটার্নটাও বেশি পেতে হবে, কম পেলে হবে না। আবার এমন জায়গায় ইনভেস্ট করলেও চলবে না যেখান থেকে আপনি কিছুই পেলেন না। আলটিমেটলি আপনাকে ওয়াইজলি চুজ করতে হবে সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার এই ইনভেস্টের স্প্যানটিকে আমি 3 ভাগে ভাগ করেছি: শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম। শর্ট টার্ম বলতে আমি 1 থেকে 3 ধরে নিন। শর্ট টার্ম বলতে আমি মেনলি 3 বছরই বুঝি। 3 বছরের আগে কিছু বললে হয় না, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো লক ইন পিরিয়ডই থাকে। তো শর্ট টার্ম প্রধানত ডেট মিউচুয়াল ফান্ডে আপনি দিতে পারেন, এফডিতে আপনি টাকা জমাতে পারেন, অথবা একটি আরডি রেকারিংয়ের মাধ্যমে আপনি টাকা জমাতে পারেন। সেখান থেকে আপনার যতটুকু পার্সেন্টেজ লাভ হবে সেটি আপনি ওখান থেকে ভেঙে নিয়ে আপনি আপনার গোল, শর্ট টার্ম গোল পূরণ করতে পারেন। মিডিয়াম টার্ম, এটি খুব ইন্টারেস্টিং জায়গা মিডিয়াম টার্মটি, কারণ মিডিয়াম টার্মের মধ্যে আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডগুলিতে ইনভেস্ট করতে পারেন। ইএলএসএস, ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, তার একটি লক ইন পিরিয়ড আছে। আপনি অবশ্যই ইনভেস্ট করার আগে লক ইন পিরিয়ড সম্পর্কেও জেনে নেবেন। লক ইন পিরিয়ডে দেখে নিয়ে সেখানে আপনি ইনভেস্ট করুন। সেখান থেকে 5-7 বছরে যা রিটার্ন দিচ্ছে, সাধারণত অন্য জায়গায় রিটার্নের থেকে তো অনেকটাই বেশি দিচ্ছে। তো সেটা এটা হতে পারে আপনি বিভিন্ন গভর্নমেন্ট বন্ডসে টাকা ঢালতে পারেন, অথবা ইটিএফেও কিন্তু আপনি টাকা দিতে পারেন। এবং লং টার্মটি হচ্ছে আপনার সোনার ডিম। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনাকে রিটায়ারমেন্টের ক্ষেত্রে আপনি পিপিএফে টাকা জমাচ্ছেন অথবা আপনার জিপিএফে টাকা জমাচ্ছেন, সেখানে 7.9%, 8% এরকম দিচ্ছে। মিউচুয়াল ফান্ডে বলা হয় 12 থেকে 15% কনফার্ম থাকে। সেই ক্ষেত্রে লং টার্মে কিন্তু মিউচুয়াল ফান্ডে লং টার্ম যথেষ্ট। আমি কিন্তু এখানে বলছি বারবার, শুধু 7 বছর না, এই ক্ষেত্রে হয়তো 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে। আপনার লং টার্মে কিন্তু আপনি অনেকটাই বেশি পার্সেন্টেজ এখানে ফেরত পাবেন। শুনতে কম লাগে, 2%, 3%, কিন্তু যখন এটি অ্যামাউন্টটি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু এটি কম না, এটা অনেকটা জায়গা নিয়ে ভর্তি হয়। আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড দেখতে পারেন, আপনি সেক্টর থিমেটিক যে মিউচুয়াল ফান্ডগুলি আছে সেগুলোতেও দেখতে পারেন। আপনার প্রশ্ন থাকতেই পারে যে আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো নলেজ নেই, কি করব? এই ব্যাপারের সমাধানের জন্যই তো এই সিরিজ তৈরি করলাম আমরা। তো আমরা ভবিষ্যতে এই ব্যাপারেও সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে এক এক করে প্রোভাইড করব। দ্বিতীয়ত, এই জিনিসটাও ভুললে চলবে না যে আমি সমস্ত টাকাই যদি মিউচুয়াল ফান্ড, হ্যাঁ মিউচুয়াল ফান্ডে এত পার্সেন্টেজ দেবে, আমি তাহলে অন্য কোথাও কেন টাকা জমাবো, আমি মিউচুয়াল ফান্ডেই সমস্ত টাকা জমাবো না, সেই রিস্কটাও নেওয়া যাবে না। আপনাকে একটা ব্যালেন্স করে কিন্তু 2 জায়গায় টাকা খরচা করতে হবে। একটা জায়গায় রিস্ক ফ্রি হবে, একটা জায়গায় উইথ রিস্ক হবে, কারণ মিউচুয়াল ফান্ডের নিচে লেখাই থাকে মিউচুয়াল ফান্ড উইথ সাবজেক্ট রিস্ক। তো আমার এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আমি কতটুকু দেবো এবং আমি কতটুকু রিটায়ারমেন্ট ফান্ডে দেবো, এই জিনিসটি বিচার করতে হবে। এবং আপনার ইনকাম যাই থাকুক না কেন, তার মধ্যে আপনি অবশ্যই 20% অ্যাটলিস্ট সেভ করার চেষ্টা করুন। আপনার যদি বয়স কম হয়ে থাকে তাহলে আপনার কাছে সুবর্ণ সুযোগ, এবং আপনার যদি বয়স অনেকটাই বেশি হয়ে থাকে তাও এখন সময় আছে, কিন্তু আপনাকে অনেকটা বেশি ইনভেস্ট করতে হবে, তারও রাস্তা আছে, সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। তো এই হলো আমাদের ওভারঅল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, কীভাবে আমরা এগোবো।
এবং আমরা ধীরে ধীরে এই সম্পর্কিত সমস্ত সেগমেন্ট নিয়ে আলাদা আলাদাভাবে এক একটি পয়েন্ট আলোচনা করা হবে। কিভাবে আপনি মেডিক্লেম নেবেন, কিভাবে আপনি টার্ম ইন্স্যুরেন্স নেবেন, কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন বা পিপিএফে দেবেন, নাকি আপনি অন্যান্য জায়গায় ইনভেস্ট করবেন, অন্য পেনশন প্ল্যান আপনার কাছে ভালো, সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে সেটি লিখবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। টেক বিদ্যালয়, আপনার সাথে, আপনার পাশে।